সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি আজকে কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা গত 4 বছর ধরে একটি যুদ্ধের ভয়াবহতা থেকে বের হতে পারছিলাম না। সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। বেশ কয়েকবার বৈঠক হয়েছিল, যুদ্ধ হবে হবে শেষ হবে, এর মধ্যে আবার অনেক ঘটনা সারা পৃথিবীতে ঘটে গেল। ভেনেজুয়েলা কাণ্ড ঘটলো, তারপর অভিবাসন নীতি নিয়ে তোলপাড় পুরো পৃথিবীতে, ট্যাক্সের একটা যুদ্ধ চললো সারা পৃথিবীতে। কিন্তু সর্বশেষ যেটা আমরা দেখলাম, আতিক ভাই বারবার মাসখানেক ধরে বলে আসছিল, আমরাও দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে ইরানের উপরে হামলা হতে পারে। মানে আপনি দেখবেন যে এই যুদ্ধের তীরটা কোথায় কোথায় যে কোথায় এসে বিঁধলো। রমজান মাস শুরু, আমরা একটু আশ্বস্ত হয়েছিলাম রমজান মাসে যুদ্ধ হবে কি হবে না, যুদ্ধ ঠিক না, হামলা করবে কি করবে না। কিন্তু আতিক ভাই ইনশিওর করছিল আমাদের যে ওরা মুসলমানদের দুর্বল দিনগুলোতেই অ্যাটাক করে। কিন্তু ইরান তো আসলে অন্য জাত, তাদের 4000 বছরের ঐতিহাসিক একটা জাতি। তারা সবসময় যোদ্ধাই বলা যায় তাদের। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফে বীরত্বের কথা রয়েছে মুসলমানদের, ওনারই ধারাবাহিকতা ইরান রয়েছে। তো আদিব আজকে নবম দিনে গড়ালো হামলাটা, ইরানের উপরে হামলা। ইরান এখন প্রতি হামলা চলছে, যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হলো। যেমন ইরাকের উপরে একটা ভুল তথ্য দিয়ে যুদ্ধ, পরে তো এখানেও বারবার আন্তর্জাতিক পরমাণু সংস্থাগুলো বলছে যে 60%-এর মতো মজুদ তাদের নাই। তারপরেও এখন আপনি সাময়িকভাবে নবম দিনে আর গতকাল কি কি ঘটেছে ছোট্ট আকারে যদি একটু দর্শকদের বলতেন। আসলে আমরা গতকাল যেটা ধারণা করতেছিলাম যে মার্কিন প্রোপাগান্ডা মেশিন বলতেছিল যে ইরানের হামলা কমে আসছে এগুলোর মাধ্যমে, এবং অন্যান্য লক্ষণে, এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উনিও বক্তব্য দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে আমরা তোমাদের উপর হামলা করিনি, আমাদের শত্রুদের ঘাঁটিগুলোর উপর হামলা করেছি, তো তোমরা যদি রেসপন্স না করো আমরাও আর তোমাদের উপরে। কিন্তু এই কয়েক ঘন্টা গড়াতে না গড়াতেই দেখা গেল যে আসলে যুদ্ধ নিউ স্কেল, নতুন মাত্রায় প্রবেশ করেছে। এবং আসলে বিশ্ববাসী কিন্তু একটা মৌলিক পরিবর্তন প্রত্যক্ষ করছে। আমার আজকে সকালে ইসরায়েলি এক সাংবাদিকের বক্তব্য দেখছিলাম, সে বলল যে আসলে বাস্তবে আমরা বাইরে বহির্বিশ্বে যা দেখা যাচ্ছে এখন বাস্তবতা ভিন্ন। এবং তেল আবিব এবং ইসরায়েলের বিভিন্ন শহরগুলোতে ফিলিস্তিনে তারা যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ঠিক একই জিনিস আপনি তেল আবিব সহ বিভিন্ন শহরে দেখতে পাবেন। যদিও ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে একটি বিশেষ আইন করেছে যে কেউ যদি এইসব ভিডিও চিত্র প্রকাশ করে তাকে 5 বছরের জন্য জেল দেয়া হবে। তো আপনি আসলে মধ্যপ্রাচ্যের যে এই ঘটনাগুলো, যেমন সিরিয়ার ঘটনা এবং পৃথিবীব্যাপী বেশ কিছু যুদ্ধ, এগুলো কিন্তু আসলে আমাদের সুন্নিদের যে 6টা হাদিস গ্রন্থ আছে এর মধ্যে অত আছে কিনা আমার খুব একটা চোখে পড়েনি, কিন্তু শিয়াদের যে অন্য বিভিন্ন হাদিস গ্রন্থ যেমন বিহারুল আনোয়ার সহ অন্যান্য এইসব জায়গায় কিন্তু এইসব যুদ্ধের কথা ইঙ্গিত দেয়া আছে। এবং সামনের ঘটনাগুলো আমরা হয়তো দেখতে পাবো। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, যদি এই যুদ্ধের ঘটনাগুলো আমরা দেখি তাহলে আপনি কারবালার ঘটনাটা খেয়াল করেন। কারবালায় ইমাম হোসেনের সঙ্গী সাথী কিন্তু অল্প কিছু জন ছিল, 100-রও কম। তাই নিয়ে কিন্তু একটা বিশাল বাহিনীর বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছে সত্যের জন্য। ঠিক এখনো কিন্তু ইরানের অবস্থা কিন্তু ওই রকমই, কাছাকাছি। হ্যাঁ, যে তারা একটা মাত্র 57টা মুসলিম দেশের মধ্যে মাত্র একটা দেশ সে ফাইট করতেছে, তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটাই বলছি, চাপিয়ে দেওয়া হয়েছে আত্মরক্ষা। আর আজকে সকাল পর্যন্ত যে যুদ্ধের ঘটনা বলি, তার মধ্যে দেখা গেছে যে আগে থেকেই মার্কিনীরা বলতেছিল যে ইরানের উপর আমরা একটা হেভি আক্রমণ চালাবো, এবং তাদের ওই যে বিশেষ বিমানটা আকাশে উঠতেছিল, এতে অনেকে ভাবতেছিল যে হয়তো পরমাণু আক্রমণ করে বসে কিনা আমেরিকা। কিন্তু পরমাণু আক্রমণ না করলেও তারা আসলে গত কয়েকদিনের যুদ্ধের মধ্যে কালকে রাতেই সর্বোচ্চ আক্রমণটা করেছে। তারা তেহরানের একদম আইকনিক মিলাদ টাওয়ার, যেটা ওইটার ঠিক পাশে দেখলাম বোম্বিং করেছে। এবং পুরো তেল ক্ষেত্র, তেহরানের যে একটি তেল শোধনাগার আছে এবং ওইটাতেও আক্রমণ করেছে। তারপরে আপনার ইরানের একটা ক্যাশম দ্বীপ আছে, ওইখানে পানি শোধনাগারে আক্রমণ করেছে। তো তাতে 30টি গ্রামের লোক পানি বঞ্চিত হবে। তো
তো এগুলো কিন্তু যুদ্ধটাকে আসলে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। মানে ইসরায়েলের যে টার্গেট, সেই টার্গেট হলো যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যেন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে দিতে পারে, এবং সেই দিক থেকেই ইরান যেহেতু না করতেছিল, তারপরেও কিন্তু বাহরাইন থেকে, গতকাল বাহরাইনের যে ইউএস বেস থেকে ইরানের উপর হামলা করা হয়েছে, যার ফলে ইরানও কিন্তু আবার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা হামলা করেছে আপনার কুয়েত, আরব আমিরাত এবং সৌদি আরবের দুই একটা স্থাপনায় করেছে। এবং আরেকটা মজার ব্যাপার খেয়াল করবেন, ইরানের যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব ডক্টর আলী লারিজানি, উনি কিন্তু তার এক্স অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন। সেইখানে উনি বলতেছেন যে মার্কিন যে ডেল্টা ফোর্স যারা ভেনিজুয়েলায় গিয়ে তুলে এনেছিল মাদুরোকে, সেই ফোর্সেরই একটা ইউনিটকে তারা ইরানে পাঠিয়েছিল, এবং তার বক্তব্য অনুযায়ী তাদের সবাইকেই ইরানি বাহিনী আটক করছে। এবং উনি তার অ্যাকাউন্টে লিখেছেন যে ইরান ভেনিজুয়েলা নয়, এবং এই কথাটি আমরা গতকাল থেকেও শুনতেছিলাম। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন আসলে পাগলা কুকুরের, খেপাটে কুকুরের মতো হয়ে গেছে। সে এখন আপনার ওই যে কুর্দিদের এক নেতারও সকালে টেলিভিশনে বক্তব্য দেখলাম, সে বলতেছে আমরা ইসরায়েলের বন্ধু এবং আমেরিকার বন্ধু, আমরা অবশ্যই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব। ট্রাম্প তো আবার পাল্টা বলেছে তাদের দরকার নাই। না, এগুলো হলো মানে ট্রাম্প হলো আবুল তাবুল কথা বলতেছে। এবং আপনি খেয়াল করবেন ট্রাম্প কিন্তু প্রচন্ড হতাশ হয়ে গেছে, এবং এই হতাশার কারণেই সে কিন্তু এক এক সময় এক এক বক্তব্য দিয়েছে। এবং আপনি মার্কিন যে সাবেক সিআইএ এর চিফ জন ব্রেনান, উনি বলেছেন যে আসলে ট্রাম্প হতাশ, এবং এই হতাশার মধ্যে দিয়ে আপনি খেয়াল করবেন মার্কিন সেনা কমান্ডাররাও কিন্তু তাদের সৈন্যদেরকে উজ্জীবিত করার জন্য বলতেছে যে এটা একটা ধর্মযুদ্ধ। এবং খোদ ট্রাম্পও বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সে ওই যে তাকে একটু শপথ করাইলো এরকম। এবং সে যেভাবেই হোক যুদ্ধটাকে কিন্তু সে লম্বা করার জন্য মার্কিন সিনেট থেকেও তার বিরুদ্ধে ভোটাভুটিটা ঠেকিয়ে দিতে পেরেছে। এবং এই অবস্থায় আসলে যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য লম্বা হয়ে গেল। আচ্ছা, আমি একটু দর্শকদের কমেন্ট পড়ে আসি, তারপরে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার আরো ইসরায়েলের কাছে আপনার বোমা বিক্রি করতেছে প্রায় 20,000-এরও বেশি বোমা, আপনার এটা একটু বলবেন। তারপরে ম্যাখো আর জোসেফের মধ্যে একটা বক্তব্য হয়েছে আপনার লেবানন বিষয়ে, সেটা একটু আমাদেরকে বলবেন। সর্বশেষে আপনি এটা একটু বিস্তারিত বলবেন। সব জায়গায় এটা আসছে যে আগামী 24 ঘন্টার মধ্যে নতুন খামেনির ঘোষণা করা হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ দিচ্ছি। পবিত্র রমজান মাসে আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, কমেন্ট করছেন, আমাদের পরামর্শ দিচ্ছেন। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আমাদের অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্যই আমরা অনুষ্ঠানটা বানাই। ধন্যবাদ আপনাদের, এরকম আমাদের সবসময় সহযোগিতা করবেন দেখে। আজকের অনুষ্ঠানের প্রথম যিনি দর্শক, উনি হচ্ছেন রবিউল ইসলাম। উনি লিখছেন আপনারা দুজনে খুব সত্য তথ্য দিয়েছেন এবং ইরান জিতে যাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ নীলফামারী জেলা থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে, এবং নীলফামারী জেলার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন। এমডি দেলোয়ার হোসেন উনি লিখছেন আপনাদের টোটাল বক্তব্য শেষে একটা সামারি দিলে আমাদের বুঝতে সহজ হয়, অর্থাৎ মূল পয়েন্টগুলো রিপিট চাই। ঠিক আছে, আপনার কথা আমরা রাখবো, আমরা যেন ব্যবস্থা নিচ্ছি। উনি ইমাম মানিকনগর জামে মসজিদ ঢাকা থেকে। আপনি একটু মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ইরানি ভাই বোনদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য, সবার জন্য দোয়া করেন। কিডস আইডি থেকে একটা লেখা আসছে, ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য আগ্রহী শূন্য পাওয়া বিভিন্ন দেশে যুক্ত হতে পারে এমন সময় আপনাকে জিজ্ঞেস করি, ইরানের হয়ে যুদ্ধ করতে চাইলে ওরা তো মানে প্রকাশ্যে এখনো তেমন কিছু, আসলে ইরানের পক্ষে যুদ্ধ করতে খোদ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনই বলেছে, আমি অবাক হয়ে গেছি, ইরান আমার কাছে কোনো সাহায্যই চাইলো না। তো সেখানে বাইরের লোক আসলে ইরানের খুব দরকার নেই, কারণ প্রতিরোধের যে অক্ষ শক্তি আছে, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া এবং খোদ ইরান নিজেই, তাদের আসলে বাইরের সেই ধরনের খুব একটা সহায়তার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এমনি সাপোর্টটাই তারা চাচ্ছে। আর আপনি কি সহায়তা করবেন? এই বাইরের সাধারণ মানুষ গিয়ে কি সে কি আর যুদ্ধবিদ্যায় পারদর্শী না, সে সৈনিক? সেটাই। কিন্তু আপনার চোখে পড়ছে কিনা নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, উনি তো অস্থির ইরানের পক্ষে যুদ্ধে। উনি গতকাল এক্স হ্যান্ডেলে উনি লিখছেন, এখন আবার নতুন করে হুমকি দিছে, যদি ইরানের নর্থ কোরিয়ার একজন নাগরিক আহত নিহত হয় আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমি কিন্তু মিসাইল মারবো। তার মানে কি পরিমাণ সে পশ্চিমাদের উপরে খেপা। হ্যাঁ, আপনি যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, বেলারুশের প্রেসিডেন্ট সব রেডি হয়ে আছে। ইউসুফ প্রধান লিখছেন, আই লাভ ইরান। ধন্যবাদ আপনাকে।
শাহিনুর রহমান লিখছেন ইরানের জয় আসবে ইনশাল্লাহ, আপনাকেও ধন্যবাদ। জহিরুল ইসলাম উনি লিখছেন পৃথিবীর জঘন্য রাষ্ট্র হলে আমেরিকা ইসরায়েল, খারাপ শাসক হলো ট্রাম্প নেতানিয়াহু। আপনার প্রেসক্রিপশন একদম ঠিক। আচ্ছা, সিফাতুল আহমেদ উনি লিখছেন বাংলাদেশ থেকে বলছি ইরানের জয় হবে ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম বলছেন ইরান জয় হবে ইনশাল্লাহ, বাংলাদেশ থেকে দেখছেন। এমডি মনোয়ার হোসেন উনি বলছে আসসালামু আলাইকুম, আপনাদের বিশ্লেষণ ভালো লাগে, তেঁতুলিয়া উপজেলা থেকে দেখছি। ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী, কি বলবেন ওনাকে মিথ্যাবাদী? ওনাকে যদি তকমা দেন তকমা শেষ হয়ে যাবে, এত তকমা উনি পান। একসময় খুব ভালো লাগতো যে উনি একটু জোকার টাইপের, একটু ফানি টাইপের, সবাইকে আনন্দ দেয়, কিন্তু উনি ইসরায়েলের জন্য যেসব কাণ্ডগুলো ঘটাচ্ছে পুরা পৃথিবীর বিশেষ করে মুসলিম কান্ট্রির বিরুদ্ধে, এটা জঘন্য অপরাধ। রফিক শেখ লিখছেন বিশ্বের দেশগুলোর নেতা আমেরিকা কে দিয়ে দিক, তাহলে আর গঞ্জাম হবে না। আর রফিক নামে আরেকজন বলছে এখন আর জনগণের ভোট লাগবে না, নেতা ঠিক করে দিবে আমেরিকা। আচ্ছা সুপ্রিয় দর্শক, আরেকটা সেকশন আছে, আমি ওটা পড়ে দেবো। যাওয়ার আগে আমি আতিফের কাছে কিছু প্রশ্ন করেছিলাম, সেগুলো দর্শক। আচ্ছা, আপনি যেটা দিয়েছেন যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো আর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে যে ফোন আলাপ, আসলে লেবাননের যে সরকার, এটা আপনি গত কয়েক বছর যাবত দেখতেছেন যে এটা আসলে কোনো সরকার না, একদম স্থিতিশীল সরকার। এবং লেবাননের প্রেসিডেন্ট কিন্তু খ্রিস্টান থেকে হয়, তো যার ফলে খ্রিস্টানদের উপর এবং লেবাননের সুন্নি মুসলমানদের উপর দুর্ভাগ্যজনকভাবে মার্কিনীদের প্রভাব সর্বোচ্চ, কারণ সৌদি আরব তাদের সাথে থাকে এবং তারা সবসময় লেবাননের যে প্রতিরোধ যোদ্ধাদেরকেও হুমকি দেয়। এবং এবার যুদ্ধ শুরুর লেবাননের সাথে যখন ইসরায়েল হামলা শুরু হলো, লেবানন সীমান্ত থেকে লেবাননের সেনাবাহিনীকে সরিয়ে এনেছে এই প্রেসিডেন্ট। তো এদের সাথে ম্যাখোর কি আলাপ হবে তাতে কিছু আসে যায় না, কারণ এই ম্যাখো আবার মধ্যপ্রাচ্যে কিন্তু বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, তাইলে তার সাথে কোনো শান্তি চুক্তি টুক্তি কিছুই না। আর লেবাননে কিন্তু ওই প্রতিরোধ যোদ্ধাদের যে গ্রুপের সাথে যারা থাকে সেই এমপিরাই কিন্তু পার্লামেন্টে প্রভাব বিস্তার করে, কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে সৌদি আরব এবং আমেরিকানদের প্রভাবের কারণে তারা একটু সাইলেন্ট আছে, যার ফলে এইটাকে খুব বড় করে দেখার কিছু নেই। আর স্বাভাবিকভাবেই মার্কিনীরা এখন সমানে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করতেছে, প্রায় $600 মিলিয়ন মূল্যের 20,000-এর বেশি বোমা নিষ্ক্রিয় করার জিনিসপত্র, কিন্তু আসলে এগুলো তারা আগেই দিয়ে দিয়েছে, এখন খালি পার্লামেন্টের একটা অনুমোদন নিতেছে। আর আপনি খেয়াল করবেন যে ইরানের যুদ্ধ কিন্তু এখন নতুন ফরম্যাটে গেছে, যে ইসরায়েলি একজন বিশেষজ্ঞ বলছে যে ইরানি যে ড্রোন গুলো এখন এমন পদ্ধতিতে আসে, পাখি আকাশে যেভাবে দেখবেন ভি ফরম্যাটে উড়ে, তো ইরানি ড্রোন গুলোকে ওরা ভি ফরম্যাটে পাঠায়, যার ফলে ওদের রাডার ব্যবস্থা বিভ্রান্ত হয়ে গেছে, যেগুলা কি পাখি না অন্য কিছু, যার ফলে এবং খুব সুকৌশলে গিয়ে তারা আক্রমণটা ছেড়ে দেয়। এবং ইরানিরা এখন আরেকটা করছে যে আগে কিন্তু তারা একটা নির্দিষ্ট সময়ে হামলা করতো, রাতে কিংবা সকালে, এখন তারা ইসরায়েলিদের নাস্তানাবুদ করার জন্য কোনো টাইম ফ্রেম নাই, 24 ঘন্টার যে কোনো সময় হামলা করে, যার ফলে ইসরায়েলিরা সারাক্ষণ বাংকারে থাকে। হ্যাঁ, তারপরে ব্রিটিশ রাজনীতিক জর্জ গ্যালোয়ের নাম আপনারা জানেন, উনি কিন্তু একটা চমৎকার কথা বলছে। আমরা আসলে ভাবি যে পাশ্চাত্যে বুঝি মানবতাবাদী লোকজন নেই, আছে কিন্তু কিছু, তারা কথাও বলছে, দমিয়ে রাখা। তো জর্জ গ্যালোয়ে কিন্তু বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক স্কুল ছাত্রী বা ছাত্র শিক্ষার্থীকে একসাথে হত্যা করার ইতিহাস নেই। এটা কিন্তু খুব ভয়াবহ একটা বিষয়। ট্রাম্প তো দিছে ইরানের, বলে ইরানের বোম, কি আশ্চর্য তার যুক্তি। তারপরে এবং এই অবস্থায় এখন কিন্তু আবার আপনি খেয়াল করবেন টার্কিকে এবং পাকিস্তানকে যুদ্ধে জড়াতে চাচ্ছে ইসরায়েল। আপনি খেয়াল করেন টার্কির যে হাকান ফিদান, ওদের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত, উনি ইরানকে বলছেন যে ঠিক আছে, আগের বার আপনারা হয়তো ভুলে হয়তো আপনাদের একটা ক্ষেপণাস্ত্র গেছে কিনা জানি না, এরপরে কিন্তু আমরা এটা ভালোভাবে নিব না। তারপরে পাকিস্তানের জেনারেল আসিফ মুনির সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেছে। হ্যাঁ, বৈঠক করে সৌদি তাকে বলে দিয়েছে যে যেহেতু তোমাদের সাথে আমাদের চুক্তি আছে, আমরা হামলা হলে ইরানের উপর হামলা করবা। তো আসলে পাকিস্তান এটা কতটুকু পারবে এটা প্রবলেম, কারণ পাকিস্তানের জনগণ তো এটার বিরুদ্ধে। এবং আরেকটা হলো যে পাকিস্তান যদি কিছু করে, আবার ওইদিকে ভারতও তো চান্স নিয়ে নিতে পারে পাকিস্তানের উপর, একটা আফগানিস্তান আছে, এগুলি মিলে সবগুলো একটা জটিল। এরপরে ওইদিকে ইরান কিন্তু আবার আজারবাইজানকেও সতর্ক করে দিয়েছে, কারণ আজারবাইজানে কিন্তু আপনি জানেন সরাসরি ইসরায়েলের ঘাঁটি আছে, এবং ওইখান থেকে কোনো কিছু হলে একদম সর্বনাশ করে দেবে। আর এগুলো তো নরমালি। আর আরেকটা চেঞ্জ হলো স্লোভেনিয়া, ইউরোপের একটি ছোট দেশ, নতুন দেশ, তারা কিন্তু নেতানিয়াহুকে তাদের দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাহলে হ্যাঁ, তো এগুলো ইন্দোনেশিয়া পিস অফ থেকে বের হয়ে গেছে। তারপর আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, মানে ওই যে আমরা যে বলতেছিলাম যে ইরান পরমাণু বোমা বানাবে না, রাহবার আয়াতুল্লাহ খামেনির ফতোয়া ছিল, কিন্তু সেইটা আবার ইরানে নতুন করে আলোচনা হচ্ছে যে এটা অব্যাহত থাকলে
তারা ওই যে যে কি যেন পরমাণু নিরোধ চুক্তি থেকে তারা বেরিয়ে বেড়ে যাবে। যাবে তো বেরিয়ে গেলে কিন্তু তারা এটা করেই ফেলবে। করেই ফেলবে। আর আরেকটা, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু গত 24 ঘন্টায় মানে বেশ 20-এর অধিকবার ভূমিকম্প হয়েছে। এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট, এটা প্রাকৃতিক হোক বা কিংবা কোনো self-made হোক। নিউক্লিয়ার। হ্যাঁ। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে ইসরায়েল এবং মার্কিনীদের কিন্তু ইরানের যে ক্ষেপণাস্ত্র রোধ করার সক্ষমতা কমে গেছে। এর অন্যতম কারণ, একজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ আছেন মার্কিন সম্ভবত টম কায়াটকো, উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে 8টি থার্ড ব্যাটারি, এর মধ্যে 3টা ব্যাটারি ইরান ধ্বংস করে দিয়েছে জর্ডান সহ এবং বিভিন্ন জায়গায়, যার ফলে এখন যেটা হয়েছে, এবং ওইটা জর্ডানের যে ব্যাটারিটা ধ্বংস করছে সর্বশেষ, এটা কিন্তু ইরান থেকে 800 কিলোমিটার দূরে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের মোট 8টা থার্ডের মধ্যে 3টা ধ্বংস হয়ে গেছে। সিঙ্গাপুর, এদিকে আছে আপনার জাপান এবং কোরিয়ায় 2টা আছে, 5টা, আর মার্কিন মূল ভূখণ্ডে আছে 3টা। এবং এই থার্ডের যে ক্ষেপণাস্ত্রগুলো, এগুলো তৈরি করার জন্য তাদের 3 থেকে 5 বছর সময় লাগে। এটা তো রাতারাতি হয়। এবং তাদের এই জিনিসগুলো, এবং আরেকটা নতুন মার্কিন রাডার সিস্টেম PAC-3 লকহিড মার্টিন এটা তৈরি করেছিল। এটাকে তারা বলতেছিল এটা আমরা মোটামুটি 95% কার্যকর কোনো হামলা ঠেকাতে। তো ইরান যখন হামলা করলো, এইটার প্রথমবার 2টা মিসাইল নিক্ষেপ করলো, কোনো কিছুই করতে পারলো না। দ্বিতীয়বারও 2টা, এবং যথারীতি সেটা গিয়ে লক্ষ্যবস্তুতে। তো মজার ব্যাপার, এইটাতে আগ্রহী হয়ে সৌদি আরব কিন্তু অলরেডি $9 বিলিয়ন জিনিস কিনে ফেলেছে, এবং আরব আমিরাত $13 বিলিয়ন পেমেন্ট করে দিয়েছে, এবং অন্যান্য অনেক দেশও এই জায়গায় কিনতে আগ্রহী প্রকাশ করছে এবং বাজেট ঘোষণা করছে। কিন্তু সর্বশেষ এই অবস্থায় তাদের লস, পুরা লস। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কমেন্টে যাচ্ছি। কমেন্টে যাওয়ার আগে আপনি 1 মিনিটে অনুষ্ঠানটা শেষ করুন। সেটা হচ্ছে হরমুজ প্রণালীটা আপডেট আছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে শুধুমাত্র ইউএসএ এবং ইসরায়েল পতাকাবাহী জাহাজ ছাড়া। এটা একটু বিস্তারিত 2 মিনিট বলে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। আমি দ্বিতীয় সেকশনে ঢুকছি কমেন্টের। আওয়াল গাজী উনি লিখছেন, আমরা দেখতে চাই সন্ত্রাসী আমেরিকা ইসরায়েল যেন বাজেভাবে ধ্বংস হয়। ধন্যবাদ আপনাকে। এখন আইডি থেকে বলছে তামা বেচে পয়সা পাবে না, তাই ঠান্ডা করছে। আচ্ছা, ভালো উত্তর। ফরহাদ আহমেদ লিখছেন, সুন্দর আলোচনা করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ ইরান জিতবে। আপনাকে ধন্যবাদ। এমডি রুবে লিখছেন, আসসালামু আলাইকুম, আমি কুয়েত থেকে দেখছি। আমি যতটুকু মনে করি ট্রাম্প সবচাইতে বড় গাদ্দার, তাই ইরানের উচিত হবে না ট্রাম্পের কথায় ফেঁসে যে যুদ্ধবিরতি করা। আর যদি যুদ্ধবিরতি করাতে হয় তাহলে ইরান যেন যে শর্তগুলো দিয়েছে সেগুলো পাকাপোক্তভাবে কাগজে গ্যারান্টি সহকারে স্বাক্ষর নিয়ে তারপরে যুদ্ধবিরতি করা উচিত। ইরানের তা না হলে ট্রাম্প আবার পরে পাল্টি মারবে, মানে চিকেন ট্রাম্প যেটাকে বলা হয়, আবার হামলা করবে ইরানের উপরে। এই বিষয় নিয়ে আপনাদের দুজনের মতামত কি জানতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে। জয় হবে ইরানের, হেফাজুল। এটা একটু বলেন যে আচ্ছা, যুদ্ধবিরতির আগে আপনাকে আরেকটা ইনফরমেশন আমাদের দর্শকদের দেই, যে আমরা তো এগুলো সঠিকভাবে যাচাই করা সম্ভব না, এবং সারা বিশ্বে আপনি খেয়াল করবেন শুধু ইসরায়েল আর আমেরিকা ইরানকে মারতেছে এইসব ফুটেজ, এবং এই বিশ্বব্যাপী একটা কি স্যাটেলাইট সিস্টেম আছে, তারা ইরানে হামলার ছবিগুলো 1 ঘন্টার মধ্যে প্রচার করে। আর ইরান যে ইসরায়েলে হামলা করেছে 96 ঘন্টা পরে প্রচার করবে বলে তারা গতকাল ঘোষণা দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে তারা কতটুকু সেন্সরড হয়েছে। এবং রুশ গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে তারা ইরানের প্রতিরোধমূলক হামলায় ইসরায়েলের যে দিমোনা পারমাণবিক কেন্দ্র সেইটা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ ভালো। এবং প্রথম 3 দিনের মধ্যে তারা 13 জন পারমাণবিক বিজ্ঞানী, 8 জন IDF জেনারেল এবং বিমান বাহিনীর 208 জন কর্মকর্তা, 562 জন সৈন্য এবং মোসাদের 46 জন এজেন্টকে হারিয়েছে। এটা রাশানদের বক্তব্য। আর এইদিকে মার্কিনীরা যে বলতেছে তারা খুব পারঙ্গম হয়ে গেছে এই সেই, তাইলে তারা কেন ফ্রান্সের শালদা গল আপনার ওই যে বিমানবাহী রণতরী সেটা আমন্ত্রণ জানিয়েছে, এবং ইউকেও তাদের বিমানবাহী রণতরী এখানে পাঠাচ্ছে। আবার অস্ট্রেলিয়াও তাদের যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিমান পাঠাচ্ছে। তার মানে কি? তাহলে আমরা তো যেটা বলতেছে যে আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয় নাই, তারপরে জেরাল্ড ফোর্ড ক্ষতিগ্রস্ত হয়নি, তাইলে আপনি নতুন এগুলো আনতেছেন, আবার আপনার এগুলোকে সরিয়ে নিচ্ছেন, তার মানে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। অবশ্যই ইরানের হামলা এটা খুব সাধারণ জ্ঞান, এটার জন্য খুব আহামরি জ্ঞানের প্রয়োজন হয় না। আর আপনি হরমুজের যে বিষয়টা, ইরান তো বলেই দিয়েছে প্রথম দিন, গত পরশুদিন থেকে, যে আমরা ওইখানে ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এদের যত জাহাজ আছে ওইটা আমরা ওখান থেকে চলাচল করতে দিব না।
এবং এদের বিরোধী চীন এবং রাশিয়ার জাহাজ এবং যারা ইরানের মিত্র তাদের তেলবাহী জাহাজগুলো আসলে অনায়াসে চলাচল করতে পারে না, চলাচল করার জন্য অনুমতি আসলে অনায়াসে পারবে না আসলে, কারণ আপনার ওই জায়গাটা হইলো প্রায় 44 থেকে 45 কিলোমিটার। তো এইখানের মধ্যে আবার অর্ধেক হলো জাহাজ চলাচলের উপযোগী এবং ইরানের পাশটা হলো জাহাজ চলাচলের উপযোগী। তো আপনি ইরানের পাশ দিয়ে যখন যাবেন আপনার তো বাঁচার কোনো উপায় নেই। আরেকটা হলো যে আপনি চলাচল করতে চাইলেও ব্রিটিশ যে আপনার এই যে ইন্স্যুরেন্স কোম্পানি তারাই অনুমোদন দিবে কিনা এগুলো একটা ফ্যাক্টর। আর এখন যেটা হয়েছে এই হরমুজের এই ঘটনার কারণে সৌদি আরব যেটা করতেছে সে তার উল্টা দিকে কিন্তু একটা পাইপলাইন নির্মাণ করে রেখেছিল মিশরের সুয়েজ খালের কাছাকাছি, ওই দিক দিয়ে সে তেল রপ্তানি করা যায় কিনা সেটা চিন্তা করতেছে, যদিও এর আগে তারা এটা কখনো করেনি এবং এটার সক্ষমতা কতটুকু আছে জাস্ট একটা তৈরি করে রাখছে। বিভিন্ন সৌদি আরব থেকে পাইপলাইন, আরব আমিরাত থেকে পাইপলাইন, ওমান থেকে, মানে মূল সব পাইপলাইন গুলাই ওমান, কাতার, কুয়েত সবার পাইপলাইনটা আবার সৌদি মূল লাইনে মিশে। এখন ইরান যদি আবার ওই পাইপলাইন ধ্বংস করে দেয় তাহলে তো তাদের মুশকিল হয়ে যায়। তো সুপ্রিয় দর্শকরা, জটিল থেকে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ট্রাম্প যেভাবে বলেছিল যে 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 4 দিনে শেষ করবে, আজ 9ম দিনে ঘটনা হলো এবং ইতিমধ্যে ইরানের সে সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট ঘোষণা করেছে আগামী 6 মাস আর তুমুল যুদ্ধ করার মতো তাদের মজুদ সবকিছু রয়েছে। 6 মাস একটা তারা ক্যাটাগরিজাইজ বলেছে, আরো বেশি। এছাড়া ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে তারা সঠিক জায়গায় পড়ছে, কিন্তু যেগুলা দিকভ্রান্ত হচ্ছে এগুলা কি করছে জানেন, এগুলা হচ্ছে মার্কিন এবং ইসরায়েলের যে ইন্টারসেপ্ট যে কয়েকটা পারে এটা আবার জনবসতিতে ঘুরিয়ে দিচ্ছে ইরানকে বদনাম করার জন্য। এটা কিন্তু খোলা জায়গায় বা পানিতে ফেলা সম্ভব, কিন্তু ওটা না করে বসতি স্থানে ফেলছে ইরানকে। তো একটা কথা বলে যে সৃষ্টিকর্তা যদি আপনার উপরে মেহেরবান থাকেন তাহলে তো আসলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ইরান মুসলমান জাতি আমরা দোয়া করি, আর বারবার বলে যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হোক, হবে কিনা জানি না, কিন্তু শান্তিটা আসলে জরুরি। যে পক্ষে মানুষ মারা যাক কেন, মানুষের একটা প্রাণের অনেক মূল্য রয়েছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু দেখতে চান, জানতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আজকের অনুষ্ঠানে কি কি হয়েছে আমাদের অনারেবল গেস্ট উনি সবই বলে দিয়েছেন। এর বাইরেও কিছু জানতে চাইলে আমাদেরকে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।